বন্যায় থমকে গেছে জনজীবন, পানিবন্দী লাখ লাখ মানুষ, খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকট। অনেক পানি জমানো আছে, না খায় না দাঁড়ে না খায়, ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে বেরিয়ে গেছে। বৃষ্টি পরে ঘর আগরা ঢুকে গেছে, আবার এদিকে বৃষ্টি ঢুকে সব জিনিস বাইরে হয়ে গেছে। সোমবার থেকে উন্নতির আভাস, চট্টগ্রাম বোর্ডে 16 জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত। যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। বানভাসীদের কাছে যাচ্ছে ত্রাণ সহায়তা, মাঠে সেনাবাহিনী, টানা বৃষ্টিতে বিপাকে রাজধানীর খেটে খাওয়া মানুষ। যাত্রী কম মামা, বৃষ্টিতে অনেক সমস্যা হয়। যাত্রী যা পাই সব সিএনজিতে চলে যায়, আমাদের কাছে কোনো যাত্রী আসে না। বৃষ্টিতে মানুষ যাইতে চাই না, আমরা ভিজতে মন চাই না করার। দেশের স্বাস্থ্য খাত জনমুখী করতে চায় সরকার, চিকিৎসা সেবা সহজলভ্য ও মানসম্মত করার আহ্বান প্রধানমন্ত্রীর। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। দেশে ফিরলে কারাবরণ করতেই হবে শেখ হাসিনাকে, বলছেন আইনজীবীরা, সরকারকে প্রস্তুত থাকার পরামর্শ। সরকারকে ভেবে দেখতে হবে যে কোন ধরনের স্টেক আছে, তাকে আনলে তার বিপদ কি, তার লাইফ রিস্ক আছে কিনা। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, বললেন স্পিকার। ৭১-এর বিতর্কিতদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর। পিতৃহত্যার বদলা নেয়ার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার, বাবার চিরবিদায়ের পর মুজতবা খামেনির প্রথম বার্তা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। বন্যার পানি শুধু মানুষের বাড়িঘর নয়, ডুবিয়েছে তাদের স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে 11টি ইউনিয়নের প্রায় 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানি। নিজের ঘর থাকলে উপায় নেই সেখানে থাকার। 6 দিনের জলাবদ্ধতা থামিয়ে দিয়েছে জনজীবন। মেহেদি হাসান সুমনের ক্যামেরায় নাইম আল জিকোর প্রতিবেদন। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে চারপাশের অথই পানির শব্দে। যে উঠোনে শিশুদের দৌড়ঝাঁপ ছিল, সেখানে এখন ছোট ছোট ঢেউ। ঘরের ভেতর 1 হাঁটু পানি। হারুনুর রশিদ ভাইয়ের মতো এমন অবস্থায় দিন যাপন করছেন আতব্বর পাড়ার অন্তত 50টি পরিবার। যাদের সক্ষমতা ছিল তারা অন্যত্র চলে গেছেন, আর যাদের সক্ষমতা নেই নিরুপায় হয়ে এই 1 হাঁটু পানির নিচেই বসবাস করছেন। যে ঘরে সন্ধ্যায় জ্বলত সংসারে আলো, সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়ার হাজারো পরিবারের কাছে প্রতিটি দিনই এখন দীর্ঘ অনিশ্চিত অপেক্ষার। আশ্রম পর্যন্ত আমাদের আশেপাশে বা কোনো প্রশাসনের লোক বা কিংবা কোনো পৌরসভার লোকজন আমাদের দেখতে আসেনি। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে নেই জীবনের উষ্ণতা। বিছানা, আসবাব, চাল ডাল, কাপড়, রান্নাঘর, টয়লেট সহ সবকিছু পানিতে তলিয়ে গেছে। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। রাস্তার প্রাণীদেরও আশ্রয়স্থল শুকনো ঘর। আর যারা যেতে পারেননি তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। মানে কি বাবুর সুস্থ হবে, মানে কি চিকিৎসা করতে পারতেছে না, আমরা কিছু করতে পারতেছি না, কাপড় করতে পারতেছি না। এখানে হস্তবিষ্ট করি মানুষের কথাহানি, বাড়ির কথাহানি সিলাই সিলাই চলি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, নেই ওষুধ। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মার নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ। চুলায় আগুন জ্বালাতে পারতেছি না, ইনকাম মানি করতে পারতেছি না আর কি। অনেক পানি জমানো আছে, না খায় না দাঁড়ে না খায়, ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে বেরিয়ে গেছে। চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট, আতব্বর পাড়া, বড়ইতলি সহ এলাকায় চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দা, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান সবকিছু পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়,
পানির বিরুদ্ধে। তারা কোনোদিন সাহায্য পাই না পারবি, কোনোদিন একটা গিয়েও পাই না। এখনো বৃষ্টি ফেরো ঘর আগরা ডুবে গেছে, আবার এদিকে তো বৃষ্টি ঢুকে সব জিনিস বাইরে হয়ে গেছে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়ার মানুষের মনে দাগ কেটে রাখবে। নাইম আলচিকো, নিউজ 24, চকরিয়া, কক্সবাজার। আষাঢ়ের শেষ দিকে এসে বন্যায় বিপর্যস্ত দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। প্লাবিত অন্তত 8 জেলা, বিপদসীমার উপরে 4টি নদী, এতে আরও 2-1টি জেলা রয়েছে ঝুঁকিতে। আবহাওয়া অফিস বলছে গত 2 দিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমেছে। ভারী বৃষ্টি কমে আসতে পারে সোমবার থেকে। এদিকে উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানিও আগামী 2 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে। বর্ষাকালের মাঝামাঝি ভারী বৃষ্টি হলেই ডুবে থাকে চট্টগ্রাম নগরী। এবারও তাই ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ চারদিকেই। চরম বিপাকে বন্দরনগরীর বাসিন্দারা। বিপর্যস্ত পর্যটনের শহর কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল। ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ কয়েকদিন ধরে। পানির তোরে ঘটছে প্রাণহানি। বান্দরবানেও একই চিত্র। হঠাৎ দুর্বিপাক রাঙামাটিতেও। আবহাওয়া অফিস বলছে রয়েছে পরিস্থিতির উন্নতি হওয়ার আভাস। ইদানিং দেখা যাচ্ছে বর্ষার শুরুতে কম বৃষ্টি হচ্ছে, পরে যায় বৃষ্টিটা বেশি হচ্ছে। আর এবছর যেহেতু এলনিনো ইয়ারে এক ধরনের চেঞ্জ দেখা যায়, যেটা হচ্ছে ইরাটিক রেইন, অর্থাৎ শর্ট টার্মে বেশি বৃষ্টি হয়। দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে আগামী 3-4 দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, এটা হয়তো আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখবো। আমরা হয়তো এখনই সিগন্যাল তুলে ফেলবো। তবে ছোট ছোট মাছ ধরা নৌকা ট্রলারকে আমরা বলবো যে সন্ধ্যা পর্যন্ত সাবধানতা অর্জন করতে। সিলেট অঞ্চলেও হঠাৎ বন্যা। প্লাবিত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা। এই অঞ্চলে কুশিয়ারা নদী এবং মনু ও খোয়াই নদের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে বান্দরবানে বিপদসীমার উপরে রয়েছে সাঙ্গু নদের পানি। অন্যদিকে উত্তরাঞ্চলে তিস্তার পানিও চোখ রাঙাচ্ছে। 48 ঘন্টা পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্প বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরেও বন্যার আভাস। এমন অবস্থায় স্থানীয় প্রশাসনকে সতর্ক ও প্রস্তুত থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। জানান, প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। প্রস্তুত করা হয়েছে 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র। স্থানীয় সংসদ সদস্যবৃন্দ সবাই যার যার এলাকা ছুটে গিয়েছেন। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে একদম তৃণমূলে গিয়ে কাজ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, স্বাভাবিকভাবে তিনি তার পুরো দলকেও কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মানুষের সাথে থেকে ত্রাণ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, উদ্ধার কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেন। বন্যার কারণে বন্ধ হওয়া পরীক্ষাগুলো বিকল্প প্রশ্নপত্রের সেটে নেওয়া হবে। সাভারে এক আলোচনা সভায় একথা জানান শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। যেখানে আমাদের লোকাল প্রশাসন পরীক্ষা নিতে পারছে না, তারা সেইভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমরা সেই এলাকায় পরীক্ষা বন্ধ করে দিচ্ছি এবং পরবর্তীতে অবশ্যই নিতে হবে। দেশের স্বাস্থ্য খাতকে আরও জনমুখী ও আধুনিক করতে চায় সরকার, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন তিনি। বলেন, চিকিৎসা সেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও মানবিক। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস শুধু চিকিৎসা শিক্ষার নয়, বরং বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই মেডিকেল কলেজের 81তম বছরে প্রতিষ্ঠা বার্ষিকীতে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি উন্মুক্ত আলোচনায় শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা উঠে আসে, ঢামেককে যেন বিশ্বমানের একটি আধুনিক গবেষণা, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করা হয়। আমরা যদি একটা এই যে বাজেটের পার্ট হয়ে যেতে পারি এবং এই গবেষণার পার্ট হয়ে যেতে পারি,
এবং সেই গবেষণা থেকে যে শিক্ষা, সেটাকে যদি আমরা আমাদের দেশে বাস্তবায়িত করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান। আলোচনায় চিকিৎসকদের প্রতি রোগীর সেবায় মেডিকেল এথিক্স বাস্তবায়নের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল এথিক্স হুইচ ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক্স, এটা আপনাদের মধ্যে আনতে হবে। এই মানুষগুলিকে ভালোবাসতে হবে, এই রোগীগুলিকে। এই রোগীগুলির সাথে শুধু ওষুধ নয়, তার সাথে সুন্দর আচরণ দিতে হবে। একজন ডাক্তার যদি হাসি মুখে একজন রোগীর সাথে কথা বলেন, সেই রোগী আপনি অর্ধেক ভালো হয়ে যায়। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান বলেন, গবেষণা চিকিৎসায় উৎকর্ষের শীর্ষে যাবার চেষ্টা করতে হবে ঢাকা মেডিকেল কলেজকে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। প্রত্যেক উপজেলার হাসপাতাল সোলার গ্রিডে যুক্ত করার পরিকল্পনা আছে সরকারের। বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে, উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম। গবেষণা ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান। ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না। এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রবেশের পূর্বে বেলুন পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষার্থী হোস্টেলগুলোর খোঁজ খবর নেন তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাবরণ করতেই হবে, তার ভাগ্য নির্ধারিত হবে উচ্চ আদালতের আপিল বিভাগে, এমনটাই মত আইনজীবীদের। এদিকে বিশ্লেষকরা বলছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে সরকারের সদিচ্ছা এবং প্রস্তুতি থাকাও জরুরি। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। 24 আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গুম, খুন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আসামি হন কয়েকশো মামলার। হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব মাথায় নিয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে তার এমন বক্তব্য শোনা গেছে। শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যেই। তিনি ফিরে এলেই কি তার ফাঁসির রায় কার্যকর হবে, নাকি তিনি আইনি লড়াইয়ের সুযোগ পাবেন? আইনি প্রক্রিয়াটাই বাকি। এসব নিয়ে তুমুল আলোচনা রাজনৈতিক মহলে। যেটা নাহিদরা বলে যে আসা মাত্রই ফাঁসি, এটা তো বাচ্চা ছেলের মতো কথা আর কি। উনি নিশ্চয়ই যদি আসেন, যদি বিচারের সম্মুখীন হন, উনি ফাঁসির বিরুদ্ধে আপিল করবেন, তো এটা তো কোনো সন্দেহ নাই। এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবেন, কারাগারে যাবেন, একদম প্লেন অ্যান্ড সিম্পল। কারাগারে গিয়ে উনি আইনজীবী নিয়োগ করবেন। যেহেতু ডিলে হয়েছে অ্যাপিলের, একটি কন্ডোনেশন অফ ডিলের অ্যাপ্লিকেশন করবেন, যেটি চেম্বার জাজ হয়ে হয়তো ফুল কোর্টে যাবে। ওই ডিলেটা অ্যাকসেপ্ট হলে ওনার মূল আপিলটা আপিল হিসাবে তখন ট্রিট হবে এবং সেই অ্যাপিলে ওনার ফেট নির্ধারিত হবে। দেশে ফিরতে চাইলে তার ভ্রমণ নথি নবায়ন কে করবে, অথবা বিচারকালীন তার নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে? এ বিষয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি থাকা উচিত মনে করছেন বিশ্লেষকরা। সরকারকে ভেবে দেখতে হবে যে কোন ধরনের স্টেক আছে, তাকে আনলে তার বিপদ কি, তার লাইফ রিস্ক আছে কিনা। ওনার যে ট্রাভেল ডকুমেন্ট যদি এক্সপায়ার করে থাকে, ট্রাভেল ডকুমেন্টে যদি অ্যানোমালিস থেকে থাকে, এগুলো দ্রুত কিন্তু সম্পন্ন করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তারা বলছেন, শেখ হাসিনা সত্যি দেশে ফিরে আসতে চাইলে এর পেছনে কাজ করবে দেশি বিদেশি রাজনৈতিক সমীকরণ। আমাদের দেশে তো এই বড় যে ঘটনাগুলো, সিদ্ধান্তগুলো আসে, আমরা ডিপ স্টেট যেটা পপুলার হয়েছে, আমরা অনেক বছর পরে বুঝলাম যে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ আমাদের নাই। যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে তো অনেক কিছু ব্যত্যয় ঘটবে। সে ধরনের প্রেশার আছে কিনা সরকারের উপরে, সেটা কিন্তু সরকারের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় না।
শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি নিয়ে রাজপথে সক্রিয় অনেক পক্ষ, আর সরকার বলছে আইন চলবে তার নিজস্ব গতিতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, আর এটি প্রকৃত ইতিহাস, এমনটি বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ৭১-এ যারা বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের ক্ষমা চাইতে হবে। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবে এক আয়োজনে এসব কথা বলেন তারা। জাতির সামরিক সক্ষমতা ও বীরত্বের অনন্য প্রতীক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বিজয়ের পথ সুগম করেন এই রেজিমেন্টের সদস্যরা। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে উঠে এলো সেই গৌরবগাথা। দেশকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার বলেন, স্বাধীনতার প্রকৃত ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্র্যাকডাউনে অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। দেশের মানুষের জীবন রক্ষার জন্য বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, এটি হলো প্রকৃত সত্য। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় নয় বললেন সংসদের স্পিকার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সামরিক বাহিনী সবসময় এগিয়ে আসবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায়। সেখানে কয়েক লাখ বাসিন্দা এখনও পানিবন্দী। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার বানভাসীদের। জেলা প্রশাসক জানিয়েছেন, পানিবন্দীদের কাছে পৌঁছাচ্ছে খাদ্য সামগ্রী, সহায়তা করছে সেনাবাহিনীও। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 5 দিন ধরে পানির নিচে ঘরবাড়ি। এসব এলাকায় ভেঙে পড়েছে অসংখ্য বসতঘর। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। ঘরে নেই খাবার, রান্নার সুযোগও নেই। তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। তবে পানিবন্দীদের উদ্ধার করতে নেমেছে সেনাবাহিনী। পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও। সেজন্য পানি এখানে আটকিল হয়েছে, পানি যাইতে পারে না, এখান থেকে পানি যাইতে পেট্রোল পাম্প দিয়েছে, পানি যায় নাই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ এখনো পানির নিচে। এদিকে পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। চট্টগ্রাম ও খাগড়াছড়ি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্গতদের তালিকা করে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে কাজ করছে সরকার। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে, সিভিল সার্জন বলা আছে, হি ইজ রেডি, মোটামুটি প্রকৃত যার প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায়, সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে 4 শিশুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, কখনো গুড়ি গুড়ি, কখনো বর্ষণ মুষলধারে। বৃষ্টি মাথা নিয়ে ঘর থেকে যারা বের হয়েছেন তারা পড়েছেন বেশ ভোগান্তিতে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি। মেঘলা আকাশ, কখনো ছিপছিপে গুড়ি গুড়ি, আবার কোথাও ঝুম বৃষ্টি। হুটহাট নামা এই বৃষ্টি মুহূর্তেই ম্লান করে দেয় কর্মব্যস্ত মানুষের সারাদিনের পরিকল্পনা। যানবাহনের জন্য রাস্তার মোড়ে মোড়ে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। গণপরিবহন কম থাকায় অফিসে বা গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। যাতায়াতের ভোগান্তি তো আছেই।
বৃষ্টিতে সবচেয়ে নিষ্ঠুর ধাক্কা লেগেছে খেটে খাওয়া মানুষের জীবনে। রাইড শেয়ারিং, দিনমজুর, রিক্সা চালক ও ফুটপাতের হকারদের রুটি রুজির চাকা থমকে গেছে। এখানেই প্রায় 1-1.5 ঘন্টা হয়েছে, তো কোনো ভাড়া পাই না। এখন দেখি যদি পাবো, না হইলে চলে যেতে হবে। ভাড়াও গাড়িলে 1-1.5 ঘন্টা চলে যা, এরপর জামে খাড়াই থাকতো। সাইডে কোনো কাজ কাম নাই, বাধ্যতাভাবে রিক্সা নিছি, রিক্সাও খেয়াপও নাই। ব্যবসা অনেক সমস্যা, সবারই, আমার না সবারই সমস্যা ভাই, অনেক সমস্যা। মাল তো বাড়ি করতেই না, মাল গাড়ি লোড করতেই না। এই যে মাল নিয়ে বাইরেছি, মাল বেচতে পারতেছি না। ঘুরতেছি সকাল থেকে পর্যন্ত মনে হয় 50-60 টাকা বেচছি। আকাশের এই মেঘ আর বৃষ্টি হয়তো প্রকৃতির নিয়ম, তবে কর্মহীন হয়ে পড়া মানুষের কাছে এমন আবহাওয়া বেঁচে থাকার লড়াইয়ে এক চরম দুর্ভোগের নাম। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ, বলেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রংপুরে 11 দলের সমাবেশে এই কথা বলেন তিনি। সীমান্ত হত্যা বন্ধে আরও যথাযথ উদ্যোগ নেয়ার তাগিদও দেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশ। আয়োজনের শুরুর কিছুক্ষণ পরই নামে অঝোরে বৃষ্টি, এর মধ্যে চলতে থাকে কার্যক্রম। জামাতের আমির ও বিরোধী দলীয় নেতার বক্তব্যে উঠে আসে গণভোট, তিস্তা মহাপরিকল্পনা, পুশিন ও সীমান্ত হত্যার প্রসঙ্গ। এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাছা, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি নিয়ে অপেক্ষা করা হচ্ছে। ডিসেম্বরে একজন দেশে আসার পরিকল্পনা করছে, আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়ি তাকে ঝুলতেই হবে। 4 দফা দাবি নিয়ে কোনো টালবাহানা চলবে না, হুঁশিয়ারি জানান 11 দলের নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।